বিয়ে নিয়ে মুখ খুললেন সার্জিস। ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না বললেন মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। জানাবো সংস্কার বনাম নির্বাচন এবছরের মধ্যে দুটোই প্রয়োজন ও সম্ভব। এবং সর্বশেষ জানাবো ভেঙে ফেলা হলো দেশের একমাত্র নৌকা জাদুঘর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিয়ে নিয়ে মুখ খুললেন সার্জিস। বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে তিনি কোথায় বিয়ে করেছেন প্রথমে তা জানা না গেলেও তিনি বরগুনায় বিয়ে করেছেন এমন পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এবার বিয়ে নিয়ে নিজে মুখ খুললেন সার্জিস আলম। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এই বিবাহ সম্পন্ন হয়। সবার কাছে দোয়া চেয়ে সার্জিস আরো লেখেন, যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। পারিবারিকভাবে ছোট পরিসরে হওয়ার কাছে অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসাথে মিলিত হওয়ার ইচ্ছা আছে। আমাদের জন্য দোয়া করবেন। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে সার্জিসের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপরই সার্জিস বরগুনায় বিয়ে করেছেন লিখে পোস্ট দিতে শুরু করেন বরগুনার নানা শ্রেণী পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট থেকে জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানের বড় মেয়ে রাইতার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের। রাইতা একজন কোরআনে হাফেজা। মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র। তিনি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা নামক এলাকার বাসিন্দা। তবে পেশাগত কারণে বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করেন। ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না বললেন মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না। ইতিপূর্বে অনেক দলীয় সরকারই ক্ষমতায় ছিল, কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি ভিত্তি দাঁড় করাবে যার উপরে ভিত্তি করে পরবর্তীতে নির্বাচিত সরকার সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ সহ অন্য গুরুত্বপূর্ণ দিকগুলো সংস্কার করবে। তবে কোনো ভিত্তি দাঁড় না করিয়ে আগে নির্বাচন পরে সংস্কার, এটা অযৌক্তিক। তিনি বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্তি করেছি। পরবর্তীতে আমরা কি দেখলাম, সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুটি ভাগ হয়ে গেছে, যার কারণে আজকে আলোচনা করতে হচ্ছে। ফ্যাসিবাদের জায়গাগুলো দখল করে দখলদারিত্ব করছে অন্য একটি দল, যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন বড় একটি দল। বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েও আলেমদের সাথে খারাপ আচরণ করার খবর পাচ্ছি। ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, আমাদের দেশে ইতিপূর্বে অনেক জনপ্রিয় নেতৃত্ব তৈরি হয়েছিল, তবে জনপ্রিয়তা স্থায়ী হয়নি, কারণ জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা না হলে জনপ্রিয়তা স্থায়ী হয় না। জনগণ ক্ষুধার্ত থাকলে কোনো সরকারি সমর্থন পাবে না। আগামীতে যারা ক্ষমতায় যাবেন তাদের অবস্থাও আমরা ভালো কিছু দেখছি না। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দলে দলে মারামারি হচ্ছে দেখা গেছে। এসব করতে গিয়ে নিজ দলের কর্মী তার অপর কর্মীকে হত্যা করেছে। এদের কাছে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত নয়। তিনি বলেন, আদর্শিক ও নৈতিক জ্ঞানে দেশের মানুষরা তৈরি না হলে আমাদের দেশের সংকটগুলো কাটবে না। এগুলোর বাস্তবায়ন করা না হলে সংবিধান পরিবর্তন করেও কোনো সুফল আসবে না। সংস্কার বনাম নির্বাচন এবছরের মধ্যে দুটোই প্রয়োজন ও সম্ভব। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনের একটি বিতর্ক আমাদের চিন্তাধারাকে আচ্ছন্ন করে রেখেছে। সংস্কার ছাড়া নির্বাচন নয়, বনাম নির্বাচনে দেরি হলে সংস্কার নয়। এই বিতর্কে রাজনৈতিক মহলে এতটাই জড়িয়ে পড়েছেন যে জরুরি বিষয়গুলো থেকে তাদের নজর সরে যাচ্ছে। উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বিতর্ক এখন আরো তীব্র হয়ে উঠছে। কিন্তু বাস্তবতা হলো আমাদের দুটোই প্রয়োজন, এবং 2025 সালে ডিসেম্বরে বা 2026 সালে জানুয়ারির মধ্যেই তা অর্জন করা সম্ভব। জনগণ চায় সংস্কার এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়। তবে দেশের মানুষ বর্তমান পরিস্থিতির জটিলতা সম্পর্কে সচেতন, এবং তাদের অগ্রাধিকার হচ্ছে স্থিতিশীল রাজনৈতিক ও আইনি পরিবেশ। যারা নির্বাচনকে সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন, তারা সংস্কারের অপরিহার্যতাকে খাটো করে দেখছেন। তারা হয়তো ভুলে যাচ্ছেন যে বাকশাল প্রবর্তন, দুইবারের সামরিক শাসন, 1991 সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশ এবং দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসন কেবল বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পথে রুদ্ধ করেনি, বরং শাসন ব্যবস্থাকে জনসেবামূলক করার পরিবর্তে শাসকদের অস্ত্রে পরিণত করেছে।
চলছে, যাকে সংস্কারের গুরুত্ব নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। অপরদিকে যারা সংস্কারকে নির্বাচনের উপরে স্থান দিচ্ছেন, তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা যথাযথভাবে অনুধাবন করছেন না। কেননা গত 3টি নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দেশে একটি নির্বাচিত সরকার ও সংসদ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। জাতীয় নির্বাচন জনগণকে সেই অধিকার ফিরিয়ে দেবে, যেখানে তারা নির্ধারণ করতে পারে যে কে শাসন ক্ষমতা থাকবে, কে থাকবে না, কোন দল বা ব্যক্তি দেশ পরিচালনার ক্ষমতায় পাবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার করদাতাদের অর্থ ব্যয় করবে এবং নতুন নীতিমালা ও পরিকল্পনা বাস্তবায়ন করবে, সেটা নির্ধারণ করা জনগণের অধিকার। কেবলমাত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটা নিশ্চিত করা সম্ভব। আমাদের ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা শাসনামলে ব্যাপক দুর্নীতি ও অপশাসনের মধ্যে সবচেয়ে বেশি জনরোষ সৃষ্টি করেছিল তার কারসাজিমূলক নির্বাচনগুলো। বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের জনপ্রিয়তা, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে দেশের মানুষ ভোটাধিকার গ্রহণে কিছুটা অপেক্ষা করতে রাজি আছে, কিন্তু সেই অপেক্ষারও সীমা আছে। নির্বাচন কেবল সরকারই গঠন করে না, বরং ক্ষমতাসীনদের জবাবদিহিতাও নিশ্চিত করে। আমাদের শাসন ব্যবস্থা সম্ভবত সবচেয়ে উপেক্ষিত ও অবমূল্যায়িত শব্দ হচ্ছে জবাবদিহিতা। সরকারি কর্মকর্তারা আমাদের করের টাকায় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ভাগ করলেও তাদের কোনো জবাবদিহিতা নেই। আমাদের পুলিশ ও গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনীগুলো জনগণকে দমন করার ক্ষমতা রাখে, অথচ এটা জিজ্ঞাসা করার অধিকার জনগণের নেই যে তারা আদৌ সৎভাবে ও আইন মেনে তাদের দায়িত্ব পালন করছে কিনা। প্রতিটি পেশার ও ক্ষেত্রে কিছু মানুষ সিস্টেমের বিরুদ্ধে গিয়েও নিজেদের সততা ও পেশাদারিত্ব ধরে রেখেছেন এবং আমরা তাদের অভিবাদন জানাই। কিন্তু সামগ্রিকভাবে বলতে গেলে আমাদের প্রশাসনিক ব্যবস্থা ভেতর থেকে পুরোপুরি পচে গেছে। রাজনৈতিক নেতাদের জবাবদিহিতার আওতায় আনতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনই একমাত্র কার্যকর উপায়। বলা যায় অতীতে এটিকে কার্যকরভাবে ব্যবহার করা হয়নি, তবে প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতের পরিস্থিতি হবে ভিন্ন। অন্তর্বর্তী সরকার সময়োপযোগী উদ্যোগ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে সংস্কার কমিশন গঠন করে প্রশংসার দাবি রাখে। 4টি কমিশন ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে এবং বাকি 2টি কমিশন শিগগিরই প্রতিবেদন জমা দেবে। কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটিও তাদের পর্যবেক্ষণ প্রকাশ করেছে। এখন বাকি শুধু এসব সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, যে বিষয়ে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই পরিকল্পনা করেছেন। সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ ইতিমধ্যে জনগণের সামনে এসেছে। এখন এ নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা প্রয়োজন এবং আমরা মনে করি সেটা অবিলম্বে শুরু করা উচিত। যে সময় জাতীয় সংলাপ শুরু জরুরি, ঠিক তখনই সংস্কার বনাম নির্বাচন বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। দুর্ভাগ্যজনকভাবে এই বিতর্ক এমন আকার ধারণ করেছে যে এটা বন্ধ হওয়া জরুরি। বিএনপি নির্বাচন আয়োজনে তাড়া দিতে আন্দোলন শুরু করলে তার পাল্টা আন্দোলনের সূত্রপাত ঘটতে পারে। তেমন কিছু হলে আবার উত্তপ্ত হবে রাজপথ। যখন দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীলতার পথে, তখন এমন কিছু একেবারে অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি মন্তব্য করেছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারায় তাহলে নতুন সরকার গঠন করে নির্বাচন পরিচালনা করতে হবে। তার এই মন্তব্য আমাদের বিস্মিত করেছে। এক্ষেত্রে তিনি যেসব কারণ উল্লেখ করেছেন সেগুলি বিশ্লেষণের দাবি রাখে, কিন্তু তার সিদ্ধান্ত যথেষ্ট সুচিন্তিত নয় বলে মনে হচ্ছে। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে যখন মির্জা ফখরুলের বক্তব্যের জেরে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, বিএনপি কি পরোক্ষভাবে 1/11 মতো সেনা সমর্থিত সরকার গঠনের দিকে ইঙ্গিত দিচ্ছে? আমরা মনে করি তার এই মন্তব্য বিতর্ককে আরো দিয়েছে এবং বিষয়টিকে দ্বন্দ্বের দিকে ঠেলে দিয়েছে। পারস্পরিক বোঝাপড়া আরো ভালো হওয়ার বদলে বিএনপির উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা যুক্তিযুক্ত হয়নি। এতে করে কেবল ছাত্রদের সঙ্গে বিএনপির দূরত্বই বেড়েছে এবং উপদেষ্টা আসিফ নজরুলের ভাষায় এটি কাম্য নয়। 1/11 সবচেয়ে বড় ভুক্তভোগী দলটি বিএনপি। সেই অভিজ্ঞতা থেকে বিএনপির কোনো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কথা না। গুরুত্বপূর্ণ জরুরি সংস্কার প্রস্তাবগুলো এখন আমাদের হাতে। সবাইকে এগুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা শুরুর আহ্বান জানাই। সংস্কার শুরু করা যেতে পারে পুলিশ বিভাগ দিয়ে, যে বিষয়ে ইতোমধ্যে সবার সম্মতি আছে। আমরা চাই পুলিশ শাসক দলের লাঠিয়াল বাহিনী না হয়ে আইন ও ন্যায় বিচার বাহক হয়ে উঠুক এবং তাদেরই পরিবর্তন হোক স্থায়ী। জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুলিশের উচিত ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করা, নিপীড়নের নয়। পুলিশ সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে তার অধিকাংশই যথাযথ, প্রাসঙ্গিক ও জরুরি। সংস্কার প্রক্রিয়াও পুলিশের মধ্য দিয়ে শুরু করা যেতে পারে এবং এই প্রক্রিয়া অন্যান্য বিষয়ের সংস্কারের জন্য দৃষ্টান্ত হতে পারে। বিচার বিভাগের সংস্কার নিয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো প্রকাশ পায়নি, তবে গণমাধ্যমের প্রতিবেদন থেকে যতটুকু জানা গেছে তার মধ্যে উচ্চ আদালতের বেঞ্চগুলোর বিকেন্দ্রীকরণের ধারণাটি অত্যন্ত সময় উপযোগী। বিলম্বিত বিচার প্রার্থীর বঞ্চনায় প্রবচনটি রাজধানীর বাইরে বসবাসরত অধিকাংশ নাগরিকের জন্য নির্মম বাস্তবতা। ঢাকায় এসে মামলা পরিচালনার জন্য যাতায়াত, থাকা, খাওয়া, আইনজীবী, উচ্চ ফি সব মিলিয়ে এত খরচের কারণে অনেকের কাছে উচ্চ আদালত নাগালের বাইরে। যারা এই কঠিন পথ পেরিয়ে উচ্চ আদালতে আসেন তারাও অপ্রয়োজনীয় ও আরোপিত বিলম্বের কারণে আইনের হাতের পুতুলে পরিণত হন, যার প্রকৃষ্ট উদাহরণ হলো 5,77,000 মামলার জট। বিচারপতি নিয়োগ ও কাজের জবাবদিহিতা, আর্থিক স্বচ্ছতা, বিচার বিভাগ স্বতন্ত্র করার
করার মতো বিষয়গুলো নিয়ে যে সুপারিশ করা হয়েছে তা অত্যন্ত প্রাসঙ্গিক। বৈষম্য বিরোধী নীতি যদি কোথাও বাস্তবায়ন জরুরি হয় তাহলে সেটা করতে হবে বিচার বিভাগে। জনপ্রশাসন সংস্কার অত্যন্ত জরুরি। আমাদের প্রশাসন কখনোই জনগণের সেবা করে না, বরং তারা সবসময় ক্ষমতাসীন দলের সেবায় নিয়োজিত থাকে এবং বলাই বাহুল্যে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। শত নীতিবান কর্মকর্তা রয়েছেন, কিন্তু তারা সংখ্যায় অতি নগণ্য। অধিকাংশ কর্মকর্তাই দুর্নীতিগ্রস্ত, অদক্ষ ও জবাবদিহিতার বাইরে। এই খাতে সংস্কার সবচেয়ে বেশি বাধার মুখে পড়বে। তাই জনপ্রশাসন সংস্কারের হতে হবে আরো দৃঢ় সংকল্প। এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার। অন্য সব বিষয়ে আগে ও দ্রুততম সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। পুরো সংস্কার প্রক্রিয়ার অতি ক্ষুদ্র অংশই এই উদাহরণগুলোর প্রমাণ করে যে সংস্কার প্রস্তাবগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এগুলো বাস্তবায়ন করা জরুরি। আমরা আগে বলেছি, আমাদের হাতে প্রায় 1 বছর সময় আছে। যদি এ সময় দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজে লাগানো যায় এবং অপ্রয়োজনীয় বিষয়ে না জড়িয়ে কাজে মনোযোগী হওয়া যায়, তাহলে আকাঙ্ক্ষিত সময়সীমার মধ্যে সংস্কার ও নির্বাচন দুটোই সম্ভব, যার জন্য সর্বস্তর ঐক্যমত্য রয়েছে। আমরা জানি দ্রুত নির্বাচন হলে কেউ বাড়তি সুবিধা পাবে, আবার কেউ পাবে না। তবে রাজনৈতিক স্বার্থ বিবেচনায় না রেখে জনগণের স্বার্থকে সবার উপরে রাখতে হবে। গণতন্ত্র, সাম্য, সহনশীলতা, উন্নয়নের ভিত্তিতে ভবিষ্যৎ গঠনের পথে এগিয়ে যাওয়ার এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সব পক্ষের প্রতি আমাদের আহ্বান, বিতর্কে না জড়িয়ে সংস্কার ও নির্বাচনের দিকে সম্পূর্ণ মনোযোগ দিন। এতে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা হবে। পারস্পরিক বিভেদ ভুলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে হবে, যাতে তারা দ্রুত, স্বচ্ছতার সঙ্গে সংস্কার ও নির্বাচন আয়োজনের এই দ্বৈত লক্ষ্য বাস্তবায়ন করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।